He said, yes, we had the problem, so let us discuss sometime. আমার কাছে অসৌজন্যতাটার বা অসভ্যতাটার কোনো ক্লাসিফিকেশন নেই। আপনি যেটা করছেন অ্যাজ ইফ ওনার নীতি নেই, উনি সব অন্যায় করেছেন, আপনাদের নীতি আছে, আপনারা করেছেন কিন্তু একটু কম। আমি সুমনকে যেটা বললাম যে আপনারা যেগুলো দেখালেন আপনাদের এইগুলোও কিন্তু মনে করা উচিত ছিল, যে পরপর এই ঘটনাগুলো দেখায়নি, তা দেখালে সারা রাত কেটে যাবে। এই যে ঘটনাটা আজকে মানে সমিতদার বক্তব্য বামপন্থীরাই পথ দেখিয়েছে। না না, আমি তো কোনো একদলকে বলছি না, আমি বলছি আমি একটা কথা বলছি, আমি জানি না মানে ওই সময়টা আপনারা কতটা করেছেন। আমি কলেজ জীবনে রাজনীতি মানে এসএফআই এর সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের সেই সময় এসএফআই যখন আমরা করতাম ওই সময় কলেজে একই মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে কি খালি কি বলেছেন, একই মঞ্চে দাঁড়িয়ে আমি সুব্রত মুখোপাধ্যায় এবং একটু এক মিনিট বলে নি, সুব্রত মুখোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি একই সঙ্গে বক্তব্য রাখতে বলেছি, একই সঙ্গে বক্তব্য রাখতে দেখেছি। এই নয় কিন্তু তখন কিন্তু এনাদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল না যে ওনারা পরস্পরের সঙ্গে মানে বেশ ভালোভাবে এই রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল। একটা কথা বলি এই প্রসঙ্গে, শুধুমাত্র সিপিএম এর বা এসএফআই এর বিরুদ্ধে আলোচনা করার আমি বলিনি, আমি বুঝে গেছি। সবসময় কিন্তু আমি এই জায়গাটায় আমি বলছি, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে এসএফআই এর বিরুদ্ধে আমি একটু কম কম দায়িত্ব নিচ্ছি আজকাল। নর্মালি আপনি থাকলে আর আমি নিই, ঘটনা হচ্ছে তা নয়, এটা খুব দায়িত্ব নিয়ে দায়িত্ব নেবেন একটু বলে নিন না। যেদিন ওই জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর আমি একটা বলে নি, তাহলে আমি বুঝে নিতে পারবো। জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর দাঁড়িয়ে যে নাচানাচিটা হয়েছিল বিহাফ অফ দি কংগ্রেস, সেটা ম্যাচিওর করলো মনমোহন সিং এর বিরুদ্ধে একটা না 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 আমি বলছি ওটা মমতা করেনি, ওটা বুঝে বলে সেই জায়গাটা কি আপনি মমতা ব্যানার্জি বলি, সেটা আমি বলছি কংগ্রেস। শুনুন, মমতা ব্যানার্জি আমি একবারও বলিনি, আমি বলছি কংগ্রেস। শুনুন, সৌজন্যতার রাজনীতি আমি যে কথা যিনি রাষ্ট্রপতি তার ধুতির কাঁচা খুলে ছুটতে হয়েছে, সৌজন্যতার রাজনীতি ইনসাইড দ্য কংগ্রেস। আপনি এতক্ষণ বললেন না যে সৌজন্যতার রাজনীতি আজকে এইটা হয়েছে, আজকে এইটা খারাপ, ইনসাইড দ্য পার্টি। আমি বলছি না বাইরে। আরে আপনি যেগুলো দেখালো দাঁড়ান না, যেগুলো কোথায় আমি দেখলাম তো টিভিতে দেখলাম, টিভিতে ভাগ্যিস টিভিতে না না কাগজে সব জায়গায় এসছে। যেগুলো কেন আমি পরে আসছি, আগে বলেন এই যে ভারতীয় রাজনীতি এবং ভারতীয় রাজনীতির সংস্কৃতি, এই কথাটা আপনি বললেন না না, আমি কথাটা শেষ করি। আপনি যদি আপনার দলে যদি 15টা গান্ধী থাকে আপনি বলবেন, আমারটা শেষ হয়ে যান। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে বাংলার রাজনীতিতে এইটা কিন্তু নতুন, বামপন্থীরা এটা আমদানি করেছিল অত্যন্ত ঘৃণ্যভাবে, কিছু লোকালি ঘৃণ্যভাবে, তার মধ্যে প্রচণ্ড রকমের মানুষের উপর আক্রমণ, হ্যান ত্যান সব কিছু ছিল। কিন্তু এই যে বালুরটা যেটা আপনারা দেখালেন প্রিয় মল্লিক, এটা কিন্তু একটা ম্যানিফেস্টেশন, অর্থাৎ এটা যেটা হচ্ছিল তার একটা প্রতীক মাত্র। এখন এই যে কংগ্রেসের লোকেরা তৃণমূলের লোকেদের সঙ্গে এক জায়গায়, এক প্লেনে গেলে, এক ট্রেনে গেলে, এক রাস্তায় গেলে কথাবার্তা বলার যে ব্যাপারটা উঠে গেছে, এমনকি তাদের বিয়েতে, জন্মদিনে, কোনো শ্রাদ্ধতে, সেখানে পর্যন্ত এই ব্যাপারটা করে গেছে, এটা মমতা ব্যানার্জির তৈরি। আমি উইথ অল রেসপন্সিবিলিটি আমি এটা অ্যাসিওর করছি, আমি এটা প্রমাণ করে দিতে পারি, এটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। যে এমনকি এই যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পারিবারিক সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো দলীয় জায়গায় নিয়ে এসে টুকরো টুকরো করে দিয়েছেন। সম্ভবত সেটা মনস্তাত্ত্বিকরা বলেন যে এটা তার ব্যক্তিগত পরিবার না থাকার ফলে, ব্যক্তিগতভাবে পারিবারিক সুখী না হওয়ার ফলে, আমি আমার রেসপন্সিবিলিটি নিয়েই বলছি, এবং ফলে তার এই জিনিসগুলো উনি একদম সম্যকভাবে জেনারেল সেন্সে উনি এটা চালু করে দিয়েছেন। এটা ঘৃণা, পারস্পরিক ঘৃণাকে যে করেই হোক তৈরি করো। এখন কোনো মন্ত্রী কোনো লোককে ডেকে নিতে গেলে তাকে চিন্তা করতে হয়। অধীরবাবুর কথাটা উনি বলছিলেন ঠিক তার কদিন আগে
একটি ছেলে ওদের মন্ত্রী, সেই ছেলেটি অধীরবাবু সম্পর্কে যে ভাষা তার দুদিন আগে ব্যবহার করেছেন, যে নোংরা কদর্য ভাষা, এতবারের একটা এমপি যেভাবেই হোক মুর্শিদাবাদে তারা ঢুকতে পারছেন না, হতেই পারে, আমরাও বহু জায়গায় ঢুকতে পারছিলাম না, সিপিএম অনেক স্ট্রং ছিল, তার ভাষার ব্যবহারটা এত পাবলিকলি এত নক্কারজনক গিয়ে দাঁড়িয়েছিল, তার তুলনায় অধীরবাবুর বক্তব্য তো অলমোস্ট রবীন্দ্রনাথের কাব্য। অসাধারণ, হাততালি দিতে হচ্ছে। হাততালি দেবেন না, একটা না, তিনটে দিন। আপনি ভাষাটা বলুন না, অসাধারণ ভাষাটা বলুন, ভাষাটা বলুন, আই চ্যালেঞ্জ ইউ, ভাষাটা বলুন। না না না, অধীরবাবু বলেছিলেন যে উনি কি ওই 10,000 আবার রবীন্দ্রনাথকে আপনি আপনারা নিয়ে বসে আছেন? না আমি কেন নেব? নরেন্দ্রের কাছে আমি হ্যাঁ বলুন। যে প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে গিয়ে এখন যে কথাটা বললেন যে একজন মাননীয় নেত্রীর, তার আগের কথাগুলোকে আমি সমর্থন করে বলছি না, মানে উনি যেগুলো এখানে মিমিক্রি করেছেন সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই, সেটা একেবারেই অসমর্থনযোগ্য। কিন্তু আপনি বলতে গিয়ে যেভাবে বললেন তার ব্যক্তিগত জীবনে তিনি সুখী কি সুখী নন এটাকে টেনে নিয়ে আমি বলিনি, আমি বলি আপনার কথাটা আমি বলেছেন, আমি বলি যে এইভাবে আমি বলছি যে এইভাবে এখানে আপনি যেখানে কোট করলেন, আপনি এখানে কোট করলেন, তো এইটা আমার মনে হয় আপনার মতো একজন নেতার কাছ থেকে এটা একেবারেই এক্সপেক্টেড নয়। সেটা আমি জানেন না, প্লিজ আমার কথা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু একেবারেই সৌজন্য, আপনাকে সৌজন্যের ব্যাপার, আমার কথা হচ্ছে যে আজকে রাজনীতিটা না, ঠিক আছে, আপনার রেফারেন্স দিয়ে আমারই নেই, এটা আমার প্রশ্ন হচ্ছে ওই রেফারেন্সটা আপনি এখানে দিলেন, এইটা আমার মনে হয় একটা মানুষ এটা একেবারেই সৌজন্যের পরিচয়, সৌজন্যের ব্যাপারই নয়, এর সঙ্গে অসৌজন্যের ব্যাপার নয়, এক্সপেক্টেড নয়, আমার বক্তব্য। শাক দিয়ে মাছ ভাজা কেন আমরা চেষ্টা করব? আমাকে একটু বলতে দিন, 2 সেকেন্ডে বলি, না 2 সেকেন্ড এক্সপ্লেইন করি, আপনি ইউ আর কোয়েশ্চেনিং মি। আমি আপনাকে বলি, সারা পৃথিবী জুড়ে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার কেন হিটলার হলেন তার উপর বিস্তীর্ণ কাজ হয়েছে। সারা পৃথিবী জুড়ে স্টালিন কি কারণে এত বেশি অত্যাচার করেছেন, পৃথিবী জুড়ে কাজ হয়েছে, এবং সমস্ত কাজের পিছনে ব্যক্তি মানুষটাকে খোঁজার চেষ্টা হয়েছে। এটা বিজ্ঞান, এটা অ্যানথ্রোপোলজি, এটা সাইকোলজি, এটা সব কিছু। আমি সেটাকেই বলার চেষ্টা করেছি, উনি ব্যক্তিগতভাবে কি করলেন না করলেন আই এম নট এট অল কনসার্ন। যেই মুহূর্তে আপনি ব্যক্তি হিসাবে আপনার ছোটবেলা, আপনার বড়বেলা, বড় মানুষকে, বড় একটা অংশের সোসাইটিকে যেই মুহূর্তে হিট করে ভয়ঙ্কর ভাবে, যখন একটা গ্রামীণ ছেলে, আমি এটাই বলার চেষ্টা করছি, বুঝতে পেরেছি আপনার ব্যাখ্যাটা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং যে সৌজন্যের রাজনীতি নিয়ে প্রশ্ন আজকে দাঁড়িয়েছে, ঠিক সেই অবস্থায় আপনি যখন এরকম একটা বিষয় তুললেন, সেটা একেবারেই আমাদের কাছে সুখকর মনে হয়নি। এটা হচ্ছে আমার প্রথম কথা। নিশ্চয়ই আমি তো ব্যক্তি হিসেবেই বলবো। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই যে অসৌজন্যের রাজনীতি, সম্পর্ক বিনষ্ট করার যে রাজনীতি যেটা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়, এটার সঙ্গে আমি একমত একেবারেই নই। এই সম্পর্কহীনতা এবং অসৌজন্যটা শুরু হয়েছে সিপিআইএম দল ক্ষমতায় আসার পরেই, এটাই কিন্তু সব থেকে বেশি করে শুরু করেছে। এটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলছি। যেমন আমার কথা হচ্ছে যে আমি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, এবং এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে আমি দেখেছি যে একটা পিরিয়ড গেছে যখন এই কে কোন মত তার সঙ্গে সম্পর্ক রাখবো, এমনকি ব্যক্তিগত সম্পর্কটা, সেই ব্যক্তিগত সম্পর্কটাকেও সেখানে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে, এবং সেটা চেষ্টা করা হয়েছে কখন না ওই বিগত সরকারের সময়, সিপিআইএম দলের সরকারের সময়। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা ভীষণভাবে ফেস করেছি। এটা হচ্ছে একটা দিক। আমার দ্বিতীয় দিক হচ্ছে যে আজকে যে সৌজন্যের রাজনীতির যে প্রশ্নটা তুলছে, আমি একটা কথা বলি যে আজকে সৌজন্যের রাজনীতির এই অভাবটা কোথায় ঘটছে। আমি একটা ঘটনা বলি, স্বাধীনতা আন্দোলনের একটা ঘটনা, আমি স্বাধীনতা আন্দোলনের একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাইছি। এই একটু নন্দিনী তুমি বলবে পরে, আমার পরে বলো তুমি। আমি স্বাধীনতা আন্দোলনের একটা ঘটনা আমি উল্লেখ করতে চাইছি এখানে, যে স্বাধীনতা আন্দোলনের সময় আমি দুজন ব্যক্তির নাম করব, একজন কানাইলাল ভট্টাচার্য শহীদ,
এবং আরেকজন বিমল দাশগুপ্ত, তিনি পরবর্তীকালে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে। দুজন দুটো গ্রুপের রাজনীতি করতেন। স্বাধীনতা আন্দোলনের সময় ডিফারেন্ট গ্রুপ ছিল, দুটো গ্রুপের রাজনীতি করতেন। বিমল দাশগুপ্ত যখন ফেরার ঠিক সেই সময় কানাইলাল ভট্টাচার্য ধরা পড়েন পুলিশের কাছে, এবং ধরা পড়ে তিনি বিষ খেয়ে যখন নিজে আত্মহত্যা করছেন, সেই সময় পকেটে একটা নাম রেখে গেছিলেন, যে নামটা হচ্ছে বিমল দাশগুপ্ত। অর্থাৎ যাতে করে পুলিশ ধরে নেয় যে এটা যিনি মারা গেছেন, যিনি সুইসাইড করলেন, তিনি বিমল দাশগুপ্ত, যে বিমল দাশগুপ্ত আসলে ফেরার। এবং দুজনে দুটো গ্রুপের রাজনীতি করেন। কিন্তু স্বাধীনতা আন্দোলনে এই সৌজন্যের অভাব কিন্তু তখন কোনোদিন ঘটেনি, যেটা এখন রাজনীতির ক্ষেত্রে এই সৌজন্যের কত বড় একটা চরিত্রের একটা বিষয়। যে ধরুন একজন শহীদ হলো, তার সম্পর্কে তো জানে যে সারা জীবন মানুষ তাকে স্মরণ করবে, কিন্তু তিনি নিজের নামটা প্রকাশ করলেন না, প্রকাশ করলেন তার আরেকজন কমরেড, যিনি কিন্তু অন্য একটা গ্রুপের রাজনীতি করেন। এই যে সৌজন্য, এই সৌজন্যটা কিন্তু বিনষ্ট হচ্ছে। He said, yes, we had the problem, so let us discuss sometime. He said, yes, we had the problem, so let us discuss sometime. স্বাধীনতা আন্দোলনে এই সৌজন্যের অভাব কিন্তু তখন কোনোদিন ঘটেনি, যেটা এখন রাজনীতির ক্ষেত্রে এই সৌজন্যের কত বড় একটা চরিত্রের একটা বিষয়। যে ধরুন একজন শহীদ হলো, তার সম্পর্কে তো জানে যে সারা জীবন মানুষ তাকে স্মরণ করবে, কিন্তু তিনি নিজের নামটা প্রকাশ করলেন না, প্রকাশ করলেন তার আরেকজন কমরেড, যিনি কিন্তু অন্য একটা গ্রুপের রাজনীতি করেন। এই যে সৌজন্য, এই সৌজন্যটা কিন্তু বিনষ্ট হচ্ছে। এবং বিনষ্ট হওয়ার পেছনে কারণ যত দিন যাচ্ছে, এটা আমি যেভাবে বুঝি, আমি যেভাবে রাজনীতি শিখেছি, সেটা হচ্ছে যে আজকের রাজনীতিটা যেখানে এসে দাঁড়িয়েছে, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করব, এবং যে ক্ষমতা দখল করার পরে যে কোনো উপায়ে ক্ষমতাকে টিকিয়ে রাখবো, এই যে দিকটা, এই দিকটার ফলে এবং রাজনীতির একটা সামগ্রিক নীতিহীনতা, এবং এই সামগ্রিক নীতিহীনতার কারণটা এই জায়গাটাতেই, যে আজকের এই যে রাজনৈতিক দলগুলো আজকের সমাজ পরিবর্তনের আন্দোলনের সঙ্গে নেই, নতুন সমাজ ব্যবস্থা গঠন করার আন্দোলনের সঙ্গে নেই, এই নতুন সমাজ ব্যবস্থা গঠন করার আন্দোলনের মধ্যে না থাকলে কিন্তু চরিত্র গঠন হয় না, ফলে চরিত্র গঠনই হচ্ছে না, নতুন চরিত্রের জন্ম। ধরুন আজকে যারা বললেন না, আমি আপনি এই যে কথাটা বললেন না, আমরা বড় জায়গায় চলে যাচ্ছি, এই বিষয়টা শেষ করতে দিন। সেটা হচ্ছে ধরুন যারা রাজনীতিবিদ, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র, এরা একটা সময় রাজনীতি করেছেন, এবং এরা এই যে জাতির কাছে এরা একটা, তার পরবর্তী প্রজন্মের কাছে এরা একটা আদর্শ হিসেবে কিন্তু তারা আসতেন। আজকের রাজনৈতিক দলগুলো যারা নেতা, তারা আদর্শ হিসেবে দাঁড় করাতে পারছেন। নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। অশোকবাবু, আপনার কাছে জানতে চাইবো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং মিমিক্রি, অনেকে বলছেন যে এটা একটা আর্ট ফর্ম, বর্ষিয়ান অভিনেতা এবং পরিচালক হিসেবে আপনার কি মনে হয় যে এই যে রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নকল করে তিনি তার বক্তব্যকে আরও প্রাঞ্জল করে তুলে ধরলেন, এবং রঙ্গমঞ্চের খুব পরিচিত একটা ফরম্যাট মিমিক্রি, সেটাকে মহিমান্বিত করলেন, নাকি যেরকম কথা হচ্ছে যে পুরোটাই অসৌজন্য এবং কোথাও রুচির সঙ্গেও একটা বিরোধ আছে? আপনার কি মনে হয়? মিমিক্রির ব্যবহার তো থিয়েটারে হয়েই থাকে, অভিনয়ের একটা অঙ্গ, কিন্তু রাজনীতিতেও তার ব্যবহার করতে গেলে সেটা কে করবেন, কখন করবেন, কোন ক্ষেত্রে করবেন, এসব বিবেচনা করাও খুব দরকার। এখন মুশকিল হচ্ছে যে আমাদের এখানে শুধু যে রাজনীতি তা নয়, সমাজের নানা ক্ষেত্রেই সৌজন্য, ভদ্রতা, সাধারণ সব নিয়মকানুন মেনে চলার যে পুরনো কেতাগুলো ছিল সেগুলো সব লুপ্ত হয়ে যাচ্ছে। আর আমার অদ্ভুত লাগছে যে বিরোধী পক্ষের নেত্রী হিসেবে যে ভাষা, আক্রমণের যে ভঙ্গি ব্যবহার করতে পারেন, কেউ যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা একটা গোটা দেশের প্রধানমন্ত্রী হন, তখন তো তার আচরণ বিধির মধ্যে একটা পরিবর্তন বাঞ্ছনীয়। তখন তো তিনি আর কোনো তৃণমূলের কিংবা সিপিএম এর নেতা বা নেত্রী নন, তিনি তো আমাদের গোটা রাজ্যের
নেতা বা নেত্রী, তিনি যখন কথা বলছেন, রাজ্যের মুখপাত্র হিসেবে কথা বলছেন, গোটা ভারতবর্ষ যখন শুনছে, তখন তো তারা শুনছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। সেখানে তো নিশ্চয়ই সংযত থাকা খুব দরকার। আর আমার ধারণা যে সংযত থাকলে আক্রমণগুলোকে আরো অনেক মোক্ষম করে তোলা যায়। কিন্তু আমার মনে হয় এটা কেবল রাজনীতির ক্ষেত্রে নয়, এটা অনেকে যারা বলছিলেন ঠিকই তো বলছিলেন, যেটা আজকে থেকে খালি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করলেন তা নয়, তিনি তো গত 1.5 বছর ধরে অনেক রেকর্ড ভাঙতে ভাঙতে এগোচ্ছেন, সে আর পুনরাবৃত্তির দরকার নেই। কিন্তু এর আগেও তো ওকে ঘিরেও যে আক্রমণের রাজনীতি বাম শিবির থেকে করা হয়েছিল, সেখানেও তো বহু সময় শালীনতার সীমা লঙ্ঘিত হয়েছে। এখন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কলিগদেরকে সমালোচনা করছেন না, আক্রমণ করছেন না, তখনও তো তেমনি যারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অন্যায় কথাবার্তা ব্যবহার করেছিলেন, তাদেরকে তো সেভাবে তিরস্কৃত হতে দেখিনি, সমালোচিত হতে দেখিনি। তারা তো পার্টি সভা আলো করেই বসেছিলেন। সবটা মিলিয়ে যে আবহাওয়া তৈরি হয়েছে, এটা আমি একজন অরাজনৈতিক লোক, আমি থিয়েটারের মানুষ, আমি যেটুকু পারি আমার ক্ষমতা অনুযায়ী আমার কাজটা করি। সেখান থেকে দাঁড়িয়ে যখন 4-5টা দেখি তখন কষ্ট হয়, স্বাভাবিকভাবে কষ্ট হয়। মনে হয় যে গোটা সমাজের, গোটা দেশেরই একটা কোথাও কি অবনমন হচ্ছে, আমাদেরকে এটা মেধার অবনমন হচ্ছে, আমাদের একটা রুচির কি অবনমন হচ্ছে। He said, yes, we had the problem, so let us discuss sometime.